হাইকোর্টে একই দিনে ধাক্কা খেতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিএ সুমিত রায়কে। দ্রুত শুনানির আর্জি খারিজে করে দিল হাইকোর্ট। কি হলো আজকে আদালতে, সরাসরি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক মামলায় দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন এবং কলকাতা হাইকোর্ট একাধিকবার সেই আবেদন খারিজ করেছেন। আজকেও তুমি জানো যে তার কণ্ঠস্বর সংক্রান্ত যে মামলা ছিল সেই মামলা আপাততভাবে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ছেড়ে দেওয়ার পরে সেই মামলা মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে পাঠিয়েছেন। ফলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এবং করে এটাই বলার চেষ্টা করেন যে এই মামলা যেন দ্রুত শুনানির জন্য গ্রহণ করা হয়। কিন্তু আপাততভাবে সেই মামলা পত্রপাঠ খারিজ করা হয়েছে, অর্থাৎ সেই দৃষ্টি আকর্ষণের যে আর্জি ছিল সেইটা খারিজ করা হয়েছে। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি স্পষ্টত বলেছেন যে আজকে কোনো দৃষ্টি আকর্ষণ করার দিন নয়, ফলে তার এই আবেদন তিনি গ্রহণ করছেন না এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আবেদন ছিল সেটা কার্যত কলকাতা হাইকোর্ট খারিজ করেছেন। ফলে তার কণ্ঠস্বরের যে মামলা ছিল সেই মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে কবে হবে সেটা নিয়ে কিন্তু আপাততভাবে সংশয় রয়েছে। তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, তার দুটি মামলা ছিল এই কলকাতা হাইকোর্টে এবং সেই দুটি মামলায় তিনি কিন্তু আগাম জামিনের আবেদন করেছিলেন। এই মামলার প্রাথমিক পর্যায়ের যে বিচার প্রক্রিয়া সেটা মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে সংগঠিত হয়েছিল, কিন্তু তারপরে মাননীয় বিচারপতি সেনগুপ্ত তিনি এখন কলকাতা হাইকোর্টে বেশ কিছুদিন আসছেন না। ফলে তার যে বিচার্য বিষয়গুলো ছিল সেই বিচার্য বিষয় মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যকে দেওয়া হয়েছে এবং তার কাছে সুমিত রায় যারা আইনজীবী ছিলেন তারা আজকে বলেন যে এই মামলার দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে, তার কারণ এটা আগাম জামিনের মামলা এবং তিনি গ্রেফতারের একটা আশঙ্কা করছেন। তার প্রেক্ষিতে মাননীয় বিচারপতি ভট্টাচার্য বলেছেন যে যেহেতু এই মামলা আগে একটি এজলাসে তার বিচার প্রক্রিয়া হয়েছে, ফলে সেই মামলা এখন তিনি গ্রহণ করলে সেক্ষেত্রে দুটি এজলাসের মধ্যে কোথাও গিয়ে একটা সংশয় হতে পারে, দ্বন্দ্ব হতে পারে। ফলে সেই মামলা আপাততভাবে তিনি গ্রহণ করছেন না। ফলে যে মাননীয় বিচারপতির এজলাসে এই মামলা বিচারাধীন ছিল সেখানেই কিন্তু এই মামলার বিচার প্রক্রিয়া সংগঠিত হবে, এমনটাই কিন্তু মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের মত। ফলে সুমিত রায়ের যে আগাম জামিনের যে মামলা ছিল তার ভবিষ্যৎও কিন্তু এই মুহূর্তে অন্ধকারে। দেবস্মিতা, ধন্যবাদ সৌভিক। আর ঠিক কোন মন্তব্যের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হয়, ডিজে নিয়ে ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারের সময়, শুনুন। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুরু হবে। আমি এখান থেকে আলোচনায় আসবো এবং শুরুতেই সলিলদার কাছে যাব। সলিলদা, গত মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে যখন সওয়াল জবাব চলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি সওয়াল করেন যে তার মক্কেল তো স্বীকার করে নিয়েছেন যে এই কণ্ঠস্বর তারই। যদি কণ্ঠস্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়েই থাকে তাহলে এই কণ্ঠস্বরের নমুনা দিতে আপত্তিটা কোথায়? আরে পার্ট অফ ইনভেস্টিগেশন। কেউ যদি হত্যা করেছে, খুন করেছে, বা আগের দিন তো বিচারপতি বলেছেন কেউ যদি হত্যা করে এসে বলে যে আমি হত্যা করেছি, তাহলে আর ইনভেস্টিগেশন বন্ধ হয়ে যাবে, সেখানে তার শাস্তি হয়ে যাবে, সাজা হয়ে যাবে। এই অভিষেক ব্যানার্জি তো 1 বছর 1.5 বছর আগে বলেছিল কুর্সি কা পার্লামেন্টে বলছে কুর্সি কা পেটি বাঁধ লিজিয়ে মৌসুম বিগাড়নে ওয়ালা হ্যায়। আরে বড় বড় ভাষণ, খালি লেকচার, আর খালি যত রকম দুর্নীতির টাকা রোজগার করেছে, চার্টার ফ্লাইটে যায়,
28 লাখ টাকা দিয়ে আসা যাওয়া দিল্লির জন্য। আমাদের 5,000 টাকা দিল্লির ভাড়া হলে আমাদের 7 বার চিন্তা করতে হয় যে তাহলে আরো 17 দিন পরে কাটি। খুঁজে খুঁজে দেখি কোথায় 3,500 টাকা পাওয়া যায়, কোথায় 4,500 টাকা পাওয়া যায়, কোথায় আজকে শান্তিনিকেতন বিল্ডিংয়ে থাকে না কেন? কেন থাকে না? ওটা দুর্নীতির টাকা, করাপশনের টাকা, চুরির টাকা, লুটের টাকা, বালি চুরির টাকা, কয়লা চুরির টাকা, গরু চুরির টাকা, কোনো দুর্নীতি বাকি। হি ইজ দ্য পায়োনিয়ার অফ অল করাপশন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফর লাস্ট 1.5 decades। এই লোকটা হচ্ছে দুর্নীতির পায়োনিয়ার এবং এ দিনের পর দিন ক্রাইম করে যাচ্ছে, দুর্নীতি করে যাচ্ছে। খালি তাই না, ও একটা ককাস মেনটেন করে, একটা গ্যাং অফ ক্রিমিনালস তৈরি করেছে। হি ইজ দ্য লিডার অফ হিজ he has given birth of the dacoits and criminals in state of West Bengal। যেখানে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গ যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম দিয়েছিল, যে পশ্চিমবঙ্গে জন্মেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, আজকে এরা হচ্ছে কলঙ্ক, বাঙালির কলঙ্ক, পশ্চিম বাংলার কলঙ্ক, দেশের কলঙ্ক। যত তুমি বলবে ততই কম বলা হবে এই অভিষেক ব্যানার্জি। আর তাকে এন্ডোর্স করেছে ওপেনলি, খোলাখুলিভাবে ইঙ্গিত দিয়ে মমতা ব্যানার্জি। এখন আর সততার প্রতীক লেখেন না উনি, সততার প্রতীকের কথা উঠে গেছে। আর পাড়ায় পাড়ায় সমাধান, সেখানেও কোটি কোটি টাকা, রাষ্ট্রের টাকা খেয়েছে পর্যন্ত, আবাসের টাকা খেয়েছে, 100 দিনের টাকা খেয়েছে। খালি নাটক করছে, দিনের পর দিন নাটক করছে আর পশ্চিমবাংলার মানুষকে বোকা বানাচ্ছে। হ্যাঁ, পাশ করেছে তো আইআইপিএম থেকে, ইউজিসি আনরিকগনাইজড আইআইপিএম। দুটো ইংরেজিতে বললেই সে শিক্ষিত হয় না। তার আচার আচরণ, ভব্যতা, সভ্যতা, কথাবার্তা, ডিজে বাজাবে, ডিজে শোনাবে। এখন 50 বার কোথায় পাচ্ছে এত টাকা? হাইকোর্টে গিয়ে বারবার যাচ্ছে। সলিলদা যা বলছেন প্রদীপ্ত সেখানে মাথা নাড়ছে, কিন্তু প্রদীপ্ত প্রশ্নটা এখানেই থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগে যতবার বিভিন্ন মামলায় তলব করা হয়েছিল তিনি বলেছেন যে আইন মেনে চলবো, যতবার আমাকে ডাকবে ততবার যাব, তদন্তে সহযোগিতা করব। তাহলে এই ক্ষেত্রে তদন্ত বারবার এড়িয়ে যাচ্ছেন কেন তিনি? কোথায় তদন্ত এড়িয়ে গেছেন যদি একটু লিস্ট করে দেন খুব উপকার হয়, কারণ এত লিস্টের ব্যাপার এখানে। ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়ার জন্য আমি তো একটু আগে একদম কোর্টের কথাই উল্লেখ করলাম যে মঙ্গলবার যে শুনানি ছিল সেখানে যে সওয়াল জবাব হয়েছে, কি হয়েছে সেটাও তুমি জানো। এরপর আজকে যে ধাক্কা খেতে হলো সেটাও তুমি জানো। আজকে কি ধাক্কা খেতে হলো? আজকে কিসের ধাক্কা আজকে খেতে একেবারে হলো? বলতে আমি হলো যে বললাম আজকে নয়, সোমবার দিন আসো, আমি বিচারপতি বললাম বলে দিয়েছেন। ধাক্কা খেয়ে পড়ে গিয়ে মাথা ব্যথা বোধহয় ফেটে গেছে। আর সলিলবাবু যেভাবে বললেন তাতে তো মনে হলো পুরো শ্মশানে যাওয়ার মতন অবস্থা। ওরে বাপ রে বাপ! এই মুহূর্তে সলিলবাবুকে আগেও বলেছি যে স্যার এত কনফার্মড ওয়েতে পাইওনিয়ার অফ করাপশন। ওরে বাপ রে! এবং যা ভাবে বলছেন, তুমি পুরোটা শোনালে কোনো প্রশ্ন মধ্যখানে ছিল না। আমার তো মনে হয় এই যে সহজ জায়গাটা জিজ্ঞেস করতে চাইছি। আরে সহজ জায়গা আমি তো বলবো, আমার বলতেই না দাও। না, আমি তোমার কাছেই যাব, তোমার কাছেই যাব, আমি তোমার কাছেই যাব। প্রত্যেকটা একটু ধৈর্য ধরে শুনতে হবে। সহজ জায়গাটা এটাই, যদি কণ্ঠস্বর তার হয়ে থাকে, তিনি নিজে বলছেন, তাহলে তিনি এড়িয়ে যাচ্ছেন কেন? না প্রদীপ্ত, আমি তোমার কাছেই যাব, তুমি বলবে। লেট মি স্পিক। আজকে সলিলবাবু 5 মিনিট ধরে বললো, এবিপি আনন্দের অ্যাঙ্কার 5 মিনিট ধরে চুপ করে শুনলো, আর এখন তৃণমূল কংগ্রেসকে ডেকেছে বলতে তৃণমূল কংগ্রেস 30 মানে বলা যাবে না। মানে প্রদীপ্ত তোমার কাছেই আমি যাচ্ছিলাম, তা তোমাকে প্রশ্ন করা যাচ্ছে বলা যাবে না। সেই উত্তরটা দেব, তখন তো বলা যাবে না, তাই তো? কেন বলবে না? প্রশ্ন দেবে না, প্রশ্ন আদালত আছে, এই শান্ত টেবিল তো নেই। শান্ত টেবিলে বসে এখানে বলে দিচ্ছেন, তাহলে ওনাকে সবার আগে ডাকুক না আদালত, আদালত ডাকুক না ওনাকে নিয়ে। ওনার কাছে এত তথ্য আছে সলিলবাবুর, দিনের পর দিন সলিলবাবুর মতন লোকেরা এবিপি আনন্দ চ্যানেলে বসে দিনের পর দিন বলে যাচ্ছে কে কত দোষী, তাহলে ওদের কেন ডেকে আজকে বলে দেওয়া হচ্ছে না এই শান্তকালীন? আর এগুলো কি, এগুলো নিয়ে কথা হবে না? হবে না? দিলীপ বাবু যখন কথাগুলো বলছেন যে আমরাও এটা আইন ভাবে নয় বেআইনিতেই ভাবে সরকারের কাজ প্রতিরোধ করবো, জেনে রাখুন এই কেস আজকেও শেষ হবে না, কেস থাকবে। দিন পাল্টা গেলে পুলিশের থেকে চাঁদা তুলে সেই পয়সা উসুল করবো। আর কত শোনাবে? চন্দ্রপুরের নাম বলি দাও, পিটিয়ে যদিও চিন্তা করে দেবো, চাই কালকের মধ্যে সব হিসাব খরচ করে মিটিয়ে দিতে পারে। যে তাদের খুঁজে বার করে রাস্তায় পেটাই কোন পাপ রক্ষা করবে। আরো কত আছে, 6 ইঞ্চি গর্ত, গলা কেটে দেবো, গর্ত খুঁড়ে দেবো, কেসের পর তো কেস আছে, ওপেন করুক সাহস থাকলে।
সাহস থাকলে ওপেন করুক। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কোনো কেস আছে, উনি বলেছেন একটা প্রমাণ দিন, জনসমক্ষে যা করার উনি করবেন বলেছেন। উনি তদন্তে সহযোগিতা করেননি, এমন কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি যে উনি তদন্তে সহযোগিতা করছেন না। আর আমরা শান্তকালীন অভিযানে বারংবার এখানেই সভা করে বলে দিচ্ছি দোষী পাইওনিয়ার। আরে বাবা, তাহলে যান না গিয়ে আপনি। এত জনগণের দরদ উঠেছে যখন আপনার মধ্যে, যেমন বলে রাজনীতি নেতারা, তাহলে আপনি জনগণের জন্য অভিষেক ব্যানার্জি এত অন্যায় করেছেন, গিয়ে কেন কোর্টে যাচ্ছেন? আমি আপনার সঙ্গে যাব, আমি আপনার সঙ্গে গিয়ে সহায়তা করব। বলুন মমতা বন্দ্যোপাধ্যায় চোর তৃণমূল চুরি করেছে, বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর চুরি করেছে, দিনের পর দিন এসে বাজার গরম করে দিয়েছেন, সাহস নেই একটা কোর্টে গিয়ে। অনেকক্ষণ বলতে দেওয়া হলো, প্রদীপ তো বারবার বলছিল যে বলতে দেওয়া হচ্ছে না, অনেক বলতে দেওয়া হলো, কিন্তু ঠিক যে জিনিসটা জানতে চাওয়ার ছিল, সোজা কথা, যে কণ্ঠস্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বলেছেন, তাহলেও কেন তিনি সেই জায়গায় এড়িয়ে যাচ্ছেন, তদন্ত এড়িয়ে যাচ্ছেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।